প্রথমে যিনি প্রবন্ধ বিষয়ে আলোচনা উপহার দেবেন তিনি হলেন আমাদের বাংলাদেশের গৌরব, বিশেষত চট্টগ্রাম যে কয়েকটা পরিবারের জন্য গর্ববোধ করে তাদের একটি হচ্ছে আলম পরিবার। আলম পরিবারের সুযোগ্য উত্তরাধিকার প্রফেসর ডক্টর মহিতুল আলম। তো আমরা আজকের এই অধিবেশনে প্রথম প্রবন্ধ রচনা, ভাষা এবং বিষয় বৈচিত্র্য এই বিষয়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের পরম প্রিয় মহিতুল আলম। সুপ্রভাত জানাচ্ছি এবং রাষ্ট্রকে অভিনন্দন জানাচ্ছি, কারণ তিনি একটা কাজ করেন যেটা আমি করতে চাইলেও পারি না, সেটা হচ্ছে লোক জড়ো করা। তিনি এর মধ্যে লোক জড়ো করে ফেলেছেন, এটা একটা প্রতিভার ব্যাপার আছে। আর আজকে আমার বিষয় হয়েছে প্রবন্ধ কিভাবে লিখতে হবে এবং প্রবন্ধ লেখার জন্য যে মানসিক প্রস্তুতি সেটা কিভাবে নিতে হবে, এই ধরনের একটা কথাবার্তার জন্য আমাকে এখানে আনা হয়েছে। তবে বিশ্বাস করেন, আমি প্রবন্ধ যখন লিখি আমি গল্পকারের মতো প্রবন্ধ লিখি। কবি যেভাবে কবিতা লেখেন আমি সেভাবে প্রবন্ধ লিখি। অর্থাৎ প্রবন্ধের জন্য যে আলাদা একটা ভাষা আছে, যেটাকে ইংরেজিতে বলে ইডিওমেটিক ভাষা, সেটা আমার মোটেও জানা নেই। কিন্তু আমি এটা লক্ষ্য করেছি যে আমি প্রবন্ধগুলো যখন লিখি বাংলাতে কিংবা ইংরেজিতে, সেগুলো আমি পড়ে মজা পাই। তা আমি যখন ভাবি যে আমি পড়ে মজা পাইলে নিশ্চয়ই আরও অনেকে আছেন তারাও মজা পাবেন। তো রাশেদ হয়তো এই সব দিকের বিবেচনা করে আমাকে প্রবন্ধের জন্য এনেছেন, সেজন্য তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর প্রবন্ধের বিষয়বস্তু কিভাবে নির্বাচিত হবে বা ভাষাটা কিভাবে আসবে, সেটার জন্য একটা পূর্ব পরিকল্পনা থাকতেই পারে। তবে আমি দেখেছি যে তাৎক্ষণিকতাও বিরাট একটা ব্যাপার। যেমন ধরেন, আপনি চিন্তা করলেন যে রবীন্দ্রনাথের ছোট গল্পে নারীর অবস্থান নিয়ে আপনি লিখবেন। আপনি লিখতে গেলে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো পড়লেন, যেগুলো বিশেষ করে রবীন্দ্রনাথের গল্পের মধ্যে বাংলাদেশের যে নারীর যে বিপর্যস্ত ছবি সেটি আপনি পেলেন। বিভিন্ন গল্প আপনি সংগ্রহ করলেন। কিন্তু মুশকিল হচ্ছে, এই রবীন্দ্রনাথের এই বিষয়ের উপরে তো হয়তো আরও 100 জন লিখেছেন বা আরও 1000 জন লিখেছেন। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো সীমার বিরুদ্ধে আপনার একটা সংগ্রাম থাকবে, যে আপনি শত চেষ্টা করলে 1000টা বই পড়তে পারবেন না, বা 1000 জন রবীন্দ্রনাথের ছোট গল্পে নারীর অবস্থান সম্পর্কে কী বলেছে সেটা আয়ত্ত করা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। সময়ের একটা ব্যাপার আছে। সেই ক্ষেত্রে কি করা যায়? আমি দেখেছি যে চলমানতার সঙ্গে যদি আপনার প্রাসঙ্গিক বইগুলো আপনি হাতে পান এবং সেগুলো পড়েন এবং সেগুলো দিয়ে আপনার চিন্তাকে পরিপুষ্ট করেন, তাহলে আপনি এগোতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আগে আপনি 1000টা বই পড়বেন, তারপর রবীন্দ্রনাথের নারীর অবস্থানের উপর লিখতে আপনি বসবেন, তাহলে হয়তো সেই লেখাটা কোনোদিন নাও হতে পারে। তা আমার ক্ষেত্রে আমি দেখেছি, এটা আমি আবিষ্কার করেছি যখন আমি আমার পিএইচডি থিসিসে নামলাম। দেখলাম যে রবীন্দ্রনাথ একটা ধরেন সমুদ্র, আর শেক্সপিয়ার হচ্ছে মহাসমুদ্র। সেখানে আমি দেখলাম যে এটা কোনো কুল কিনারা নাই। যেখানে যায় রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের উপরে 1000টার উপরে ইয়েই আছে, এন্ট্রি আছে। তখন আমি দেখলাম যে না, এইভাবে আমি এগোতে পারবো না, আমাকে একটা বিষয় ঠিক করে এগোতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক যেগুলো মনে আসবে সেগুলো থেকে আমি তথ্য আহরণ করব। তখন আমি দেখলাম যে আমি এগোতে পারছি। তো যেমন ধরেন, রবীন্দ্রনাথের গল্পের উপরে বুদ্ধদেব বসু কী বলেছেন এটা জানা অনেকটা সহজ, যেহেতু বুদ্ধদেব বসু লেখা আপনি যে কোনো সময় সংগ্রহ করতে পারেন। তো এইভাবে যদি আপনি এগোন, তাহলে দেখবেন যে এটাকে ইংরেজিতে বলে সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি মানে কেঁচো খুঁড়তে সাপ বের করার মতো। দেখলেন যে আপনি এমন একটা জায়গায় চলে গেলেন যেটা আগে কেউ এই সম্পর্কে জানে না বা লেখে নাই, তখন সেটা আপনি সংগ্রহে আনবেন। তাহলে এটা গেল যে সীমার বিরুদ্ধে এই আপনি কিভাবে সংগ্রাম করছেন।
যে আপনি মেনে নেবেন যে আপনি 1000টা বই পড়তে পারবেন না, কিন্তু আপনি এটাও মনে করবেন যে 1000টা না পারেন অন্তত 200টা বই তো আপনি পড়তে পারেন। সেই ত্যাগ, তিতিক্ষা, ঘাম আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যদি 30টা বই পড়ে মনে করলেন যে আপনার প্রবন্ধের কাজ শেষ, তাহলে কিন্তু আপনি এইটার যে বুদ্ধিবৃত্তিক যে বিকাশ হয়েছে রবীন্দ্রনাথের নারীর উপরে, সেখানে কিন্তু আপনি পৌঁছতে পারলেন না। এখন এই ইয়ের মধ্যে আরেকটা সমস্যা এসে যাচ্ছে, সেটা হচ্ছে লেখকের সৃজনশীল যে মৌলিক চিন্তা, তার সঙ্গে বড় লেখকদের যে সৃজনশীলতা মৌলিক চিন্তা আছে, সেটার মধ্যে একটা ডোয়ার্ফিং সিস্টেম হয়। ডোয়ার্ফিং সিস্টেম মানে বড় লেখকের বড় চিন্তা আপনাকে গ্রাস করে ফেলতে পারে। আপনার যে মৌলিকতা আছে, যেটা আপনি বলতে চান, আপনি দেখবেন যে সেটা আসলে অনেকে আগেই বলে গেছেন। তাহলে সেই ট্র্যাপ থেকে আপনি কীভাবে বের হবেন? অর্থাৎ আপনার মৌলিকত্ব, আপনার যে নিজস্ব যে চিন্তা, সেটা আপনি কীভাবে প্রতিস্থাপন করবেন, যেখানে বিপরীত অনেকে অনেক কথা এই ধরনের বলে গেছেন। তো সেখানেও আমি দেখেছি একটা সৃজনশীল মৌলিক খেলা আছে। খেলাটা হচ্ছে, আপনি যতই এই প্রসিদ্ধ লোকের লেখা পড়বেন, দেখবেন যে ইংরেজিতে বলে লেখো না, একটা ফাঁক আছে। সেই ফাঁক দিয়ে কিন্তু আপনি বের হয়ে এসে নিজের কথাটা বলতে পারেন। আমি যেমন রবীন্দ্রনাথের যে মেয়েদের অবস্থান নিয়ে লিখেছি, লিখতে লিখতে আমি দেখলাম যে এই ব্যাপারে পশ্চিমা সমালোচনা সাহিত্য অনেক বেশি ঋদ্ধ। তো আমি যখন সেখানে গেলাম, দেখলাম যে পুরো ব্যাপারটাই হচ্ছে পুরুষতান্ত্রিকতার একটা ব্যাপার। সেটা পশ্চিমা সভ্যতা বলেন বা আমাদের এই প্রাচ্যের সভ্যতা বলেন, দেখলাম যে পুরো ব্যাপারটাই পুরুষতান্ত্রিকতার মধ্যেই আছে। এবং সেখানে নারীদের যে অবস্থান, সেখানে নারীকে পুরুষ যতটুকু নারীকে দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, ততটুকু হচ্ছে নারীর বিকাশমান স্বাধীনতা। তখন আমি দেখলাম যে বিখ্যাত একটা লাইন, যে সংসার সুখের হয় রমণীর গুণে, বা এই ধরনের লাইনগুলো আমি দেখলাম যেগুলো পুরুষ কর্তৃক সৃষ্টি, বা যে কোনো ঘটনার পেছনে একজন নারী থাকে, যে কোনো সফল পুরুষের পেছনে একজন নারী থাকে। তখন আমি দেখলাম যে পশ্চিমা বিশ্ব এগুলো বলছে যে এগুলো আসলে মেয়েদের স্বাধীনতাকে কবজা করার জন্য পুরুষের কতগুলো কৌশল তৈরি করা হয়েছে, এবং সেই কৌশলের মধ্যে দিয়ে পুরুষ লেখকেরা লিখেছেন, নারীরাও লিখেছেন। তখন এই ব্যাপারে আমি যখন অবগত হলাম, তখন আমি সিমন ডি বোভারের সেকেন্ড সেক্স বইটা পড়লাম। সেখানে উনি চমৎকার বলছেন যে কেউ নারী হয়ে জন্মায় না, তাকে নারী বানানো হয়। অর্থাৎ সমাজের এমন একটা থাকে, সিস্টেম থাকে, প্যারাডাইম থাকে, যে সেখানে নারীকে নারী হিসেবে সজাগ করে দেওয়া হয় যে তুই তো মেয়ে। তো এইভাবে যখন আপনারা এগোবেন, দেখবেন যে আপনার লেখার মধ্যে একটা শক্তি আসছে, আপনার লেখার মধ্যে একটা প্রতিরোধ আসছে। যে কোনো প্রবন্ধ, সেটা যে বিষয় হোক, সেটা নজরুলের প্রেম এবং যে দ্রোহের মধ্যে যে সম্পর্ক, সেই বিষয়ে হোক, বা ধরেন এই আরও অন্যান্য লেখকদের উত্তর আধুনিক চিন্তাগুলো হোক, যেগুলি হোক, সেখানে আপনার মধ্যে একটা প্রতিরোধী চিন্তা থাকতে হবে, প্রতিবাদী একটা চিন্তা থাকতে হবে, যে আপনি একটা চ্যালেঞ্জ করছেন। রিসিভড যে ইন্টেলেকচুয়াল যে ইডিওলজি আছে, সেটার এগেনস্টে আপনি কথা বলতে চাচ্ছেন। এটা যদি না থাকে, তাহলে আপনার লেখাটা নির্জীব হয়ে যাবে, লেখাটা নিরক্ত হয়ে যাবে, এবং পৌনঃপুনিকতা হবে, রেপিটেশন হবে, কিন্তু নতুন কথা আসবে না। তো এইভাবে যখন আপনি মৌলিক চিন্তায় দাঁড়াবেন, তখন দেখবেন যে আসলে আপনিও একজন ডমিনেন্ট ফিগার হয়ে যাচ্ছেন। মানে এভারেস্ট ওটা হতে পারে, কিন্তু আপনি এভারেস্টের চেয়ে কম না। এই ধরনের যদি আত্মবিশ্বাস না আসে, কনফিডেন্স না আসে, তাহলে কিন্তু আপনি বড় পথে যেতে পারবেন না। আপনাকে মনে করতে হবে যে আপনিই কলম্বাস, আপনিই অভিযাত্রী, যে যা বলেছে আমরা এটা কেয়ার করার কোনো দরকার নাই। সেজন্য এই ধরনের আত্মবিশ্বাস আমার মনে হয় যে একটা দরকারি একটা ব্যাপার যে কোনো প্রবন্ধের লেখকের। এখন আরেকটা হচ্ছে আপনার মনের যে মানসিক গঠন। যেমন ধরেন আপনার মানসিক গঠন উদারনৈতিক যদি মানসিক গঠন হয়, তাহলে আপনি যে কোনো ধরনের বিপরীত চিন্তাকে ধারণ করতে পারবেন। যেমন ধরেন আপনি যদি অসাম্প্রদায়িক চেতনার লোক হন, তাহলে সাম্প্রদায়িক চেতনার লোকগুলো কি বলেছে সেগুলোকে আপনি ধারণ করতে পারবেন। আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কুইক কনক্লুশনে চলে আসবেন না। আপনি ওগুলিকে অ্যাকোমোডেট করে যদি কথা বলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার লেখার পরিধি যেমন বাড়ছে, তেমনি আপনার লেখার একটা চাহিদাও বাড়ছে। যেমন ধরেন কার্ল মার্কস সবচেয়ে বেশি পঠিত হয় একাডেমিক্যালি আমেরিকাতে, অথচ আমেরিকান যে ইডিওলজি আর কার্ল মার্কসের যে ইডিওলজি, দুটো প্রায় পরস্পর বিপরীত। কারণ আমেরিকা হচ্ছে পুঁজিবাদের উপরে তৈরি,
আর কার্ল মার্কস হচ্ছে পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু আপনি যদি জানতে চান যে কার্ল মার্কসের উপরে সবচেয়ে ভালো গবেষণা কোথায় হচ্ছে, দেখবেন যে আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসরগুলো কার্ল মার্কসের উপরে অনেক নতুন নতুন কথা বলে গেছেন, এবং কার্ল মার্কসের সঙ্গে শেক্সপিয়ারের সম্পর্ক দেখিয়ে তারা বলছেন যে কীভাবে আসলে শেক্সপিয়ার থেকে কার্ল মার্কস তার এই বস্তুবাদী চিন্তাগুলো গ্রহণ করেছেন। এটা অত্যন্ত একটা চমৎকার বিষয়। তো এটা আমি রবীন্দ্রনাথের মধ্যে দেখেছি, যে বস্তুবাদিতার কথা বললাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আরও বেশি। সেটা হলো যে লেখকেরা, মৌলিক লেখকেরা এক পর্যায়ে বুঝতে পারেন যে ঐশ্বরিক যে প্রতিভা একটা বলি না আমরা, যে ঈশ্বর থেকে প্রতিভা আসছে, এটা ততটুকুই সত্য যতটুকু এটা অসত্য। কারণ হচ্ছে কোনো প্রতিভা আসলে সমাজ থেকে বিচ্ছিন্নভাবে দাঁড়াতে পারে না। প্রতিভাকে দাঁড়াতে গেলে সামাজিক যে বৈশিষ্ট্যগুলো থাকে, বস্তুবাদী বৈশিষ্ট্যগুলো, যেটাকে আমরা এই প্রযুক্তিগত সুবিধা বলতে পারি বা ভৌত সুবিধাতে যদি না থাকে, তাহলে কিন্তু প্রতিভা ঠিকমতো আসতে পারে না। এই দিক থেকে আপনি যদি কোনো ফ্যাসিলিটিস বেশি পান, তাহলে দেখবেন যে আপনি অধিকতর উন্নত অবস্থায় আছেন প্রাবন্ধিক হিসেবে। কিন্তু ধরেন আপনি ফ্যাসিলিটিস পাচ্ছেন না, কোন বই কোথায় আছে আপনি সেটা সংগ্রহ করতে পারছেন না, কারণ আপনি সেই পেশার না, তাহলে আপনার রাস্তাটা অনেক বেশি বন্ধুর হবে। সেখানে দরকার হবে আপনার সংগ্রামী চেতনা। তো এগুলো বললাম। আর আসল কথা হচ্ছে এখন ভাষাটা কিন্তু চিন্তার একটা পরিবহন। যেমন আমরা সোহাগ বাসে চট্টগ্রাম থেকে ঢাকা যায়, ঠিক সেরকম ভাষাও আপনার কথাকে এক জায়গা থেকে পাঠকের কাছে পৌঁছাবে। কিন্তু ভাষার সঙ্গে পরিবহনের একটা তফাৎ আছে। পরিবহন নিজে থেকে কিছু ক্রিয়েট করতে পারে না, সে বাস সে ইঞ্জিনের মোতাবেক চলবে। কিন্তু ভাষার একটা নিজস্ব প্রাণ আছে। সেই জায়গায় যে শব্দটা আপনি দেবেন, সেটা যদি আরেকজন না দেয়, তাহলে দুইটার বক্তব্যের মধ্যে কিন্তু একটাতে প্রাণ আসবে আর একটাতে আসবে না। তো ভাষা সেই জন্য একটা অত্যন্ত বিপজ্জনক একটা মাধ্যম, যে মাধ্যমকে আপনি যদি আত্মস্থ করতে চান, তাহলে ভাষার যে প্রাণশক্তি আছে আলাদা, সেটার প্রতি আপনার নজর দিতে হবে। ভাষার যে সেমান্টিক চেঞ্জেসগুলো হয়, কীভাবে একটা শব্দ জায়গায় আরেকটা শব্দ দিলে একেবারে ডিনামাইটের মতো গতি পায়, সেই অবস্থাগুলো আপনাকে আয়ত্ত করতে হবে। তো এই ব্যাপারে আমি যখন নিজেকে নিয়ে মাতলাম, আমি দেখলাম যে আমি যে কথাটি বলতে চাই আমি সেই কথাটি বলবো। এই বলার মধ্যে আমি কোনো রকমের এই বাহুল্য আনবো না। তখন দেখি যে আমি কথা বলতে পারছি। অনেকটা কল স্পিড। আপনি যদি স্পিডকে স্পিড বলতে চান, তাহলে এই ভাষাটা আপনার তখন সহায়তায় আসবে। কিন্তু আপনি যদি সেটা মনে না করে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে লিখেছেন, বুদ্ধদেব বোস কীভাবে লিখেছেন, সেই ঘোরানো পথে যান, তাহলে আপনি ঘোরাঘুরির মধ্যেই থাকবেন, কিন্তু আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তো এইটা হলো এই একটি। আর আমার ক্ষেত্রে আমি যেটা করি, যেহেতু আমি ইংরেজি সাহিত্যের সঙ্গে বহুল পরিচিত, ইংরেজি সমালোচনা সাহিত্যের সঙ্গে অনেক বেশি পরিচিত, সেখানে দেখেছি যারা বরেণ্য অধ্যাপক বিভিন্ন বিষয়ে, তারা যে কোনো প্রবন্ধ শুরুতে একটা অ্যানেকডোটাল বিগিনিং দেয়। অ্যানেকডোটাল বিগিনিং মানে যেমন ধরেন, ফর এক্সাম্পল আমি লিখব যে আমার বিষয়টা হবে যে বাংলাদেশে রবীন্দ্র চর্চা কী সংকটের মধ্যে আছে, সেটা যদি আমি লিখি বর্তমান পরিস্থিতিতে, তাহলে আমি যদি প্রথমে রাশের যে আমার বইটা কিনলো 700 টাকার জায়গায় যে 1000 টাকা বেশি দিল, সেভাবে যদি আমি একটা অ্যানেকডোটাল পরিস্থিতি দিয়ে শুরু করি, তাহলে এটার মধ্যে একটা ড্রামাটিক অ্যাপ্রোচ থাকবে, পাঠক সহজে এটা পড়তে চাইবে। কিন্তু আমি যদি প্রথমে শুরু করি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই পশ্চিমবঙ্গে এক ধরনের তার আদর, পূর্ববঙ্গে আরেক ধরনের আদর, এবং এখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে, লম্বা একটা ফিরিস্তি দিয়ে যদি আমি ইন্ট্রোটা দিই, তাহলে পাঠক মনে করবে যে এটা তো গদ বাঁধা কথা বলে যাচ্ছে, তখন সে আর দ্বিতীয় প্যারাগ্রাফে যাবে না। এই জন্য অ্যানেকডোটাল অ্যাপ্রোচটা খুব দরকার। আমি এখানে একটু বলি, আমার যিনি গুরু এই লাইনে, তার নাম হচ্ছে স্টিফেন গ্রিনবার্গ। তার বইটা আমি পড়ছি, সোয়ার্ড হচ্ছে তার পুলিৎজার প্রাপ্ত বই। সোয়ার্ড মানে হচ্ছে এই ধরেন, সোয়ার্ড মানে একটা গাড়ি হঠাৎ পিছলা খেলে যেটা, সেটাই সোয়ার্ড মানে একটা বাঁকা পথ চলে যাওয়া। সেখানে উনি এক ইটালিয়ান এই পরিব্রাজকের কথা বলছেন, যার উদ্দেশ্য হচ্ছে পুরনো পাণ্ডুলিপি খোঁজা। তো সেই জন্য এই উনি শুরু করছেন যেন একজন ট্রাভেলারের গল্প উনি বলছেন। তার নাম হচ্ছে পগিও বার্সিলোনি, ইটালিয়ান। সে যাচ্ছে জার্মানিতে, মঠ আছে না, মধ্যযুগের মঠগুলোতে যাচ্ছে, কারণ মঠগুলোতে পুরনো কালের
লাইব্রেরি আছে। এই যে গল্পটা প্রথমে মনে হচ্ছে যেন আমি একজন ট্রাভেলারের গল্প করছি, আসলে না। উনি নিয়ে যাচ্ছেন যে বর্গীয় কীভাবে বিখ্যাত লুক্রেটিয়াসের যে কবিতা আছে অন দ্য নেচার অফ দ্য থিংস, ওই অসম্ভব একটা কবিতা, সেই কবিতাটা কিভাবে উনি পুরোনো একটা মঠ থেকে আবিষ্কার করবেন, সেই গল্পটা 400 পৃষ্ঠাব্যাপী গল্প। কিন্তু প্রথমে মনে করবেন যেন এটা কলম্বাসের উপর একটা লেখা। এই ধরনের নাটকীয়তা দরকার আছে। আর একটা হচ্ছে জীবনবোধ। জীবনবোধ মানে হচ্ছে জীবনটা কিন্তু একটা আনন্দের ব্যাপার। আপনি প্রবন্ধ লেখেন বা কবিতা লেখেন বা গল্প লেখেন বা এই কিছু একটা লেখেন, আপনি জীবনটাকে আনন্দের মধ্যে রাখতে হবে, আহরণ করতে, যেটা রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানের মধ্যে আছে। অনেকে আমাদের দেশে, আমি জানি না এটার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, আমাদের দেশে যে কোনো কারণে বুদ্ধিবৃত্তিক সমাজে একটা মানসিকতা তৈরি হয়েছে যেটা একটা আনন্দের বিপরীতে মানসিকতা। মানে যার যত কম আনন্দ সে যেন তত বেশি চৌকস, সে যেন তত বেশি পণ্ডিত, এরকম একটা অভিব্যক্তি আমাদের সমাজ আমি ঘুরে ফিরে দেখতে পাই। এটার মতো ভ্রমাত্মক চিন্তা আর হতে পারে না। জীবনের প্রতিটা মুহূর্ত হচ্ছে উপভোগ করার জন্য, আনন্দ লাভ করার জন্য। আমাদের দেশে অভিভাবকত্বের দিক থেকে একটা পরিহার সুলভ সংস্কৃতি তৈরি হয়েছে। এটা পরিহার করতে হবে, ওইটা পরিহার করতে হবে, এটাতে এরকম করা যাবে না। এই যে অভিভাবক সুলভ যে একটা নির্দেশনা দিয়ে সংস্কৃতি তৈরি হয়েছে, তার ফলে আমরা রবীন্দ্রনাথকে যেমন ভালো করে উপভোগ করতে পারি না, নজরুলকেও পারি না, বা বড় উঁচু সাহিত্যকে আমরা পারি না। তো এটা কিন্তু পশ্চিমা বিশ্বে একদম নাই। তারা উপভোগ করার জন্য দাঁড়িয়ে আছে। এই কনজিউমারিজম জিনিসটা, যেটা আমরা বস্তুর সঙ্গে রিলেট করি, এটাকে যদি বস্তুর সঙ্গে রিলেট না করে নলেজের সঙ্গে রিলেট করে, তাহলে দেখবেন যে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো। কিন্তু হয়েছে কি, আমরা মনে করি না, যত আমি পরিহার করতে পারবো তত যেন আমি একটা লাভে আছি। এটার অনেকটা এরকম মানসিকতা। আমার একটা পিয়ন আছে, পিয়নের ডিউটি হচ্ছে সকাল 7টা থেকে তার একটা ডিউটি শুরু হবে, কিন্তু সেই 7টা থেকে 9টা পর্যন্ত বসে থাকবে, ঝাড়ু দেবে না। তা সে মনে করছে যে 2 ঘন্টা যে কাজ করে নাই, এটাতে সে একটা লাভ হয়েছে তার। ঠিক এই ধরনের মানসিকতা আমাদের শিক্ষিত সমাজের মধ্যে আছে, যে যত কম কাজ করবে সে নিজেকে তত বেশি লাভবান মনে করবে। এই যে জিনিসটা, এটা কিন্তু পশ্চিমা ইয়েতে নাই, এই জন্য পশ্চিমা বিষয় এগিয়ে আছে। তো ভাষার ব্যাপারে যেটা এখন, সেটা হলো যে আপনি অনেক বেশি ইংরেজি রেফারেন্স দেবেন। তো আমি দেখেছি ইংরেজি রেফারেন্স তুলে দেওয়া, এটা অনেক সময় পাঠকের পক্ষে বিপজ্জনক হয়। তার চেয়ে যদি ওটাকে বাংলা করে দিতে পারেন, প্রতিটা ইংরেজি শব্দ যদি বাংলায় লেখেন, তাহলে কিন্তু পাঠক হোঁচট খায় না। যেমন আমি এটা বললাম অন দ্য নেচার অফ দ্য থিংস, আমি এটাকে যদি ইংরেজিতে লিখি, আমাদের সাধারণভাবে পাঠক কিন্তু এটা নাও পড়তে চাইতে পারে। সেজন্য আপনি পাঠকের যে চাহিদা, তার দিকে তাকিয়ে যদি ভাষাটাকে একটু সেভাবে মডিফাই করেন, তাহলে আপনার লেখা অনেক বেশি আবৃত হবে, যদি আপনি বাংলায় লিখে থাকেন। আর এই ভাষার ব্যাপারে বৈকারণিক যে নির্দিষ্টতা আছে, এগুলি কিন্তু মানতে হবে। যেমন কোনটা উপরে হবে, কোনটা সমাপিকা ক্রিয়া হবে, কোনটা অসমাপিকা ক্রিয়া হবে, এটা কিন্তু মানতে হবে। আমি দেখেছি যে আমাদের অনেকের ভাষায় এই গোছালো ভাবটা নেই, অর্থাৎ ভাষাটা ঠিকভাবে ব্যবহৃত হয় নাই। এই জন্য ভাষার উপরে নজর দিতে হবে। তাহলে বিষয় এবং ভাষার মধ্যে যদি আপনি বিয়েটা ঠিকমতো করতে পারেন, তাহলে এই দম্পতি কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু বিষয় একদিকে, ভাষা আরেকদিকে, আপনার ভাষার উপর কোনো কন্ট্রোল নাই, কিন্তু বিষয়টা নিয়ে বলছেন, এবং তখন এটা আবেদন সৃষ্টি করবে না সাহিত্যের ক্ষেত্রে। আর বিজ্ঞানের প্রবন্ধের ক্ষেত্রে বিষয়টা খুব মৌলিক, ওখানে ভাষাটা তত মৌলিক ব্যাপার না, ভাষাটা তত মুখ্য না। সেখানে আপনি যদি বলতে পারেন যে H2O মানে পানি, সেটা আপনি বলে ফেললেই হবে। কিন্তু সাহিত্যের প্রবন্ধ ওভাবে বলা যাবে না, সেখানে ভাষার একটা ভূমিকা আছে, কারণ ভাষা নিজেই একটা নিজস্ব প্রাণধারী একটা শক্তি, এইটা একটা। আর যেটা চেতনার কথা বললাম, আমরা খুব দ্রুত সিদ্ধান্তে চলে যাই, সেটাকে আমরা বলি লেবেলিং। লেবেলিং মানে একজন লোক, ধরেন আমার মতো একজন বয়স্ক লোক, তিনি জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, এবং তার চরিত্রের মধ্যে কন্ট্রাডিকশন থাকবে। আমরা মনে করি যে স্ববিরোধিতা থাকে একটা দোষ, আসলে স্ববিরোধিতা হচ্ছে একটা প্রকৃত গুণ। কারণ মানুষ স্ববিরোধী হবেই। যে কোনো মানুষ, আপনি যদি তাকে একটা মাপকাঠিতে পুরো ফ্রেমে আনেন, দেখবেন যে তার 4টা সাদা দাগ থাকলে
4টা কালো দাগও আছে। এই সব বিরোধিতা না থাকলে, এই সব বিরোধিতা স্বীকার না করলে আপনি নিজেকে দেবতা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যেটা একটা ব্যর্থ প্রচেষ্টা। এই জন্য আমার বইটার নাম দিয়েছি মাই লাইফ প্লাস মাইনাস। আমাদের ভাই যতগুলো খারাপ দেখবে এগুলো সব মাইনাস, আর যতগুলো ভালো দেখবে এগুলো সব প্লাস। তো সেজন্য এখন আপনি যদি মনে করেন যে হোক না তিনি সারা জীবন বাংলা সাহিত্য এবং সংস্কৃতির জন্য নিজেকে নিবেদন করেছিলেন, কিন্তু তিনি তো এখানে গিয়ে একটা আপোষ করেছেন, তাহলে তাকে বাদ দিলাম, এটা একটা ভুল চিন্তা। কাউকে রেডিলি বাদ দিয়ে দেওয়া বা রেডিলি গ্রহণ করার মধ্যে আপনার আবেগের ব্যাপারটা আছে, কিন্তু আপনার যুক্তিটা আসে নাই, বুদ্ধিভিত্তিক যুক্তিটা আসে নাই। আমাদের সমাজে এগোতে পারে না, তার পেছনে কারণ হলো আমরা এই বুদ্ধিভিত্তিক জিনিসটাকে যুক্তি দিয়ে কোয়ালিফাই করতে পারি নাই। কোনো রকমের যুক্তি ছাড়া আমরা অনেক সময় এগুলোকে, এই পদক্ষেপগুলো নিয়ে থাকি। সেজন্য একটা সমাজ কিন্তু ভোগে। সমাজ যদি তার বাছাইয়ে এই ধরনের ভুলগুলো করে, যে যাদের চিরন্তন একটা অবদান আছে, তাদের অবদান মুহূর্তের একটা ঘটনার জন্য যদি তাকে খণ্ডন করে ফেলেন, তাহলে এটাতে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। হয়তো ব্যক্তিগতভাবে আপনি একটা উল্লাস লাভ করলেন, কিন্তু সমাজ এতে ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে পরবর্তী প্রজন্ম এতে ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য ইতিহাসকে বিচারের ব্যাপারে অবদানগুলোকে মনে রেখে ইতিহাসকে বিচার করতে হবে। কাউকে ছেঁটে ফেলে দিলেন, কাউকে কেটে ফেলে দিলেন, এটা একটা রাজনৈতিক অভিপ্সা হতে পারে, কিন্তু এটা একটা বুদ্ধিভিত্তিক চিন্তাশীল অভিপ্সা নয়। এগুলো আমাদেরকে কেয়ারফুল হতে হবে। তো এই জন্য এই প্রবন্ধ লেখার ব্যাপারে যতটা আপনি বিষয় চুজ করবেন, সেখানে যদি এই প্রতিবাদী ব্যাপারটা থাকে, আপনি একটা নতুন কথা বলছেন, একটা রেবেলিয়াস স্পিরিট থাকে, তাহলে কিন্তু আপনার প্রবন্ধটা একটা স্থান পাবে, অর্থাৎ একটা নতুন কথা আপনি বললেন। আর এখন যেহেতু আন্তর্জাতিকভাবে আমরা একটা আন্তর্জাতিক পরিবারেরই সন্তান বাংলাদেশের লেখকেরা, তাহলে আপনাদেরকে ওইসব জিনিসের সঙ্গে পরিচিত হবে। ডই, স্কোপাস, যদি একাডেমিক আর্টিকেল লেখেন, অর্থাৎ আপনার লেখাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওয়েবসাইটগুলোতে যেতে পারছে কিনা, রেজিস্টার্ড ওয়েতে যাচ্ছে কিনা, আপনার ওই ধরনের হাই ইম্প্যাক্ট জার্নালে লেখা বের হয়ে আপনার পয়েন্টস বাড়ছে কিনা, এগুলোও দেখার ব্যাপার আছে। তো সমস্ত কিছুর সঙ্গে আপনার যেটা ডিজিটাল যে সিভিলাইজেশন, এটাকে একদম গ্রহণ করে নেবেন। এআই বলেন, চ্যাট জিপিটি বলেন, এই ওয়েবসাইটগুলো বলেন, গুগল স্কলার বলেন, এগুলিকে গ্রহণ করে নেবেন। মোবাইল একসময় আমরা যখন মোবাইল শুরু হয়েছে, অনেক কথা না মোবাইল আমি নেবো না, মানে ওই পুরোনো চিন্তা, আমি ওই ল্যান্ডফোন দিয়ে। এখন সবার হাতে হাতে মোবাইল। যিনি মোবাইলের বিরুদ্ধে ছিলেন তার দুই পকেটে দুইটা মোবাইল। কাজে এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ইনফরমেশন যে হাইওয়ে তৈরি হয়েছে, এটা কিন্তু আমরাও এটার অধিবাসী। সেইভাবে এগোতে হবে, এমব্রেস করতে হবে ফ্রেন্ডলি ওয়েতে, তখন দেখবেন যে আপনি উপকৃত হচ্ছেন। যেমন একটা কথা বলি যে গ্রামার, আগে আমরা যখন ইংরেজি লিখতাম, আমরা গ্রামার বই কনসাল্ট করতাম না, ঠিক শব্দটা দিলাম কি না, সেই জায়গায় এখন ধরেন গ্রামারলি আসছে। তো ক্ষতি কি? এটা তো আপনাকে সাহায্য করছে। এগুলো টুলস, এগুলো কোনো আপনার চিন্তাকে চেঞ্জ করছে না, আপনার চিন্তা আপনার, কিন্তু আপনার চিন্তাটাকে যদি আপনি আরও পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারেন, সেই জন্য এগুলি সাহায্যকারী টুল। আগে তো এই মাইক্রোফোন ছিল না, তখন মানুষ কথা বলে নাই, কিন্তু মাইক্রোফোন আসার ফলে মানুষ মাইক্রোফোন নিচ্ছে যাতে আরও বেশি লোকের কথাটা শুনতে পারে। সেই জন্য যে কোনো বৈজ্ঞানিক প্রযুক্তিগত সহায়তা আপনার বুদ্ধিভিত্তিক চিন্তাকে বিকশিত করবে, উদার করবে এবং আপনার জানার জগৎকে অনেক বেশি খুলে দেবে। আপনি যখন মনে করেন যে ধরেন একটা ব্যাংক কুয়োয় আছে, সে মনে করতে পারে যে কুয়োটাই বোধহয় বিশ্বের পরিচিতি, কিন্তু ব্যাংকটা যদি বাইরের জগতে আসে, দেখবে যে আকাশ বিরাট একটা ব্যাপার। সেভাবে আপনিও মুক্তবনে এই যাত্রায় যদি আপনি নিজে অংশগ্রহণ করেন, তাহলে দেখবেন যে আপনার প্রবন্ধগুলো অনেক বেশি তথ্য সমৃদ্ধ হচ্ছে এবং বিশ্লেষণমূলক হচ্ছে। আচ্ছা, আরেকটা বলি, তথ্যের কথা এসছে, অনেকে দেখবেন যে তথ্য দিয়ে ঠেসে দিয়েছে, মানে অমুক এটা বলেছে, অমুক এটা বলেছে, অমুক এটা বলেছে, অমুক এটা বলেছে, কিন্তু নিজের কথাটা নাই, তাহলে কিন্তু মানুষেরা গ্রহণ করবে না। আপনি যতই 10টা রেফারেন্স দেন, আপনার এই 10টা রেফারেন্সকে আপনি খেয়ে আপনি এটাকে বলতে হবে যে এটা আমার জিনিস, সেই জাতীয় ব্যাপারটা আসতে হবে। অর্থাৎ যেটা আপনি প্রকাশ করবেন সেটা আপনার হতে হবে, আরেকজনের হলে হবে না।
তা আমাদের সমাজে একটু পরমুখাপেক্ষতা থাকে, পরনির্ভরতা খুব বেশি এই সমাজে। এই সমাজ নষ্ট হওয়ার পেছনে আরেকটা কারণ হলো কেউ স্বাবলম্বী না, একজন আরেকজনকে দোষ দিয়ে একজন আরেকজনকে আরেকজনের উপর নির্ভর করতে চায়। স্যার আমার তো দোষ নাই, ওর এটা খোলার কথা। এই যে কতগুলো আমরা তৈরি করেছি না, এগুলো আমাদের সমাজকে একেবারেই নেতিবাচক সমাজে তৈরি করছে। তো ঠিক সেরকম আপনি যখন নিজের কথা বলতে যাবেন, আপনাকে এটা ঠিক দায়িত্বটা আপনাকে নিতে হবে, এটা আর কেউ করবে না। এবং ইন্টেলেকচুয়াল রাস্তাটা নিজের রাস্তা। এভারেস্টে যাওয়ার পথ আছে, কিন্তু আপনি যাচ্ছেন কিভাবে সেটা আপনার পথ, সেই পথ আপনাকে রচনা করতেই হবে। সেই জন্য সময় দিতে হবে, ঘাম দিতে হবে। আর এটাকে আমি বলি আমি কি হনুরে, এটা একদম বাদ দিতে হবে। যতদিন পর্যন্ত আপনি নিজের এই অহমিকা বোধকে পরিত্যাগ করতে না পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনি লেখক হবেন, লোকে আপনাকে হয়তো মান্যও করবে, কিন্তু লোকে আপনাকে গ্রহণ করবে না। কারণ আপনি ওদের কাছে প্রমাণ করছেন যে আপনি ওদের চেয়ে শ্রেষ্ঠ, আপনি ওদের চেয়ে সুপেরিয়র। এই জিনিসটা যদি লোকে টের পায় যে আপনি আর নিজেকে অন্যদের চেয়ে সুপেরিয়র মনে করছেন, তখন তারা কিন্তু আর আপনাকে ভালোবাসতে পারবে না। এমনি মান্য করবে, শ্রদ্ধা করবে, সালাম দেবে, কিন্তু পেছনে কাটবে। সেজন্য বুদ্ধিবৃত্তিক ব্যাপারটা হলো এটার মধ্যে, বুদ্ধিবৃত্তিক ব্যাপারটা হলো যে এটার মধ্যে গণতান্ত্রিকতা একটা থাকতেই হবে। আবার পাশাপাশি আরেকটা যেটা প্যাঁচ, গণতান্ত্রিকতাকে অস্বীকার করে নিজস্ব একটা পথ তৈরি করতে হবে। অর্থাৎ ইন্টেলেকচুয়াল রোড কখনো গণতান্ত্রিক রোড না। আমি যেটা বলতে চাইছি, আপনি রিসার্চ করছেন একটা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে কাজ করে 10 জনের কথা বলে আপনি গণতান্ত্রিকভাবে যাচ্ছেন, কিন্তু যে মুহূর্তে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন তখন এটা ডেমোক্রেটিক থাকবে না, এটা তখন একটা সভ্রেনিটি লাভ করবে। সেই জন্য বুদ্ধিবৃত্তিক রাস্তাটা শেষ পর্যন্ত কিন্তু গণতান্ত্রিক রাস্তা না। আমার বুদ্ধিবৃত্তিক চিন্তা আমি 10 জনের সঙ্গে শেয়ার করে দিতে পারবো না, যেটা একটা পলিটিক্যাল পার্টির পক্ষে সম্ভব। আমার বুদ্ধিবৃত্তিক চিন্তাটা আমাকে এইভাবে এভারেস্টের মতো দাঁড় করাতে হবে, তখন আমার আশেপাশে কেউ থাকবে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। সেই জন্য অনেক বড় দায়িত্ব। আপনারা যারা প্রবন্ধ লিখছেন বা লিখবেন বা লেখেন বা বইটই প্রকাশ করেছেন, আমার কথাগুলোকে আপনারা একটু ক্ষমা করে দেখবেন, আমি হয়তো একটু অন্যভাবে বলেছি। সেটা হলো কি যে শেষ পর্যন্ত আপনার লেখায় প্রাণটা থাকতে হবে, মানে পাঠক পড়বে আর মজা পাবে। এই মজার জিনিসটাকে কখনো উপেক্ষা করবেন না। সবসময় আমাদের মহিলারা করে কি, রান্না করে একটু কিছু দেয় না, এটা মজা বাড়ানোর জন্য। সেরকম প্রবন্ধকে একটা তরকারি রান্নার মতো যদি মনে করেন, সেটা কিভাবে উপাদেয় হবে, কিভাবে সুস্বাদু হবে, সেই দায়িত্ব কিন্তু আপনার। যেমন বুদ্ধদেব বসুর কথা বলি, ওনার প্রবন্ধগুলো কেন এত ভালো, উনি এমনভাবে লিখেছেন, মৌলিক কথা বলেছেন, কিন্তু খুব সাধারণভাবে, যেন বৈঠকে বসে আমার সঙ্গে আলাপ করছেন। কোনো রকমের অহমিকা বোধ নাই, কোনোভাবে কোনো রকমের পাণ্ডিত্যের ইয়ে নাই। যখনও তিনি রবীন্দ্রনাথকে কাটছেন যে রবীন্দ্রনাথ কেন এইভাবে ভুল ইংরেজিতে অনুবাদ করে ইয়ে করেছেন, তখনও কিন্তু এটা বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথকে তিনি যেভাবে চেনেছেন, সেই চেনার রাস্তাটা আমাদেরও দরকার। তো এইভাবে বলতে গেলে আমার মনে হয় যে এটার মধ্যে একটা নৈতিক দায়িত্ব আছে। নৈতিকতা হলো নিজের কাছে সৎ হওয়া। আপনি পরের লেখা পরের চিন্তাধার করে বিরাট একটা প্রবন্ধ লিখতে পারেন, যেগুলো আমাদের অধ্যাপকরা করে থাকেন, কিন্তু এগুলোর মধ্যে কোনো শ্বাস থাকে না। এগুলো হলো প্লাজিয়ারিজম বলে, মানে কপি, অন্যর কাছ থেকে নকল করে লেখা। এইগুলো একদম বাদ দিতে হবে। মানে সমগ্র অঙ্গে আপনি এখান থেকে পায়ের নিচে পর্যন্ত আপনি একজন সৎ ব্যক্তি হিসেবে থাকতে হবে। সততার সঙ্গে কখনো আপোষ করা যাবে না। আমি যে উদ্ধৃতিটা দেব সেটা আরেকজন দিয়েছে, সেই উদ্ধৃতির চিহ্নটা আমাকে ফুটনোটে দিতে হবে। আমি আরেকজনের চিন্তা মেরে দিতে পারবো না। শুধু লেখা না, কিন্তু চিন্তাও আপনি প্লাজিয়ারাইজ করতে পারেন, আরেকজনের চিন্তা আপনি নিজের বলে চালিয়ে দিতে পারেন। ভাষা না, মানে লেখার উদ্ধৃতি না, আরেকজনের চিন্তা আপনি কিন্তু আমি একটু অন্য ভাষায় মেরে দিতে পারেন, এটা হবে না, এটা হবে না। নিজের কাছে সৎ থাকতে হবে। শেষ পর্যন্ত একজন লেখক তার নিজের কাছে দায়বদ্ধ। আমার নিজের সততার কাছে আমি দায়বদ্ধ। তো সেই জন্য এই আমার 14 হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ।